সকালে অফিসে যাবার আগে সামান্য বিষয় নিয়ে কেয়ার সাথে প্রচন্ড ঝগড়া করলাম। কেউ কারো চেয়ে কম না, ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছাড় দিতে চায় না। হঠাৎ হাতের ঘড়ির দিকে চোখ পড়তে দেখলাম অফিসের সময় হয়ে গেছে, তাই দাঁতে দাঁত চেপে রুম থেকে বের হয়ে গেলাম। কেয়া বলল, কি লেজ গুটিয়ে পালাচ্ছ কেন? যখন যুক্তিতে পারো না তখন পালাবার পথ খোঁজো। অফিসে কাজ করছিলাম, আমার দুষ্টু বন্ধু তামিম এসে আমার পাশে চেয়ারে বসলো। দোস্ত, আজকে করা একটা জিনিস এসেছে। আমি ল্যাপটপের দিকে তাকিয়ে বললাম, আজকে মন ভালো নেই, আজকে কিছু দেখবো না, তুই তোর ডেস্কে যা। শুধু ভিডিওটা ওপেন করবো, 10টা সেকেন্ড দেখবি, তোর মন মুহূর্তের মধ্যেই চাঙ্গা হয়ে যাবে। আজকে ভালো লাগছে না, তুই তোর কাজে যা তো। আরে দেখ না বলে ভিডিওটা প্লে করে আমার সামনে মোবাইলটা ধরলো। আমি প্রথমে না তাকালেও আকর্ষণীয় শব্দ শুনে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, চোখ চলে গেল মোবাইলে। বাহ দারুণ, সকালের ঝগড়াটার কথা ভুলে গেলাম, মনটা সত্যিই চাঙ্গা হয়ে গেল। দেখতে দেখতে হারিয়ে গেলাম মোবাইলে। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফিরলাম। কয়েকবার কেয়াকে ডাক দিলাম, কিন্তু কেয়া আমার ডাকে সাড়া দিল না। আমি আস্তে করে বাসার ভেতরে চলে গেলাম। বেডরুমের ভেতরে ঢুকে দেখলাম কেয়া বিছানায় শুয়ে আছে। বিছানার কাছে আসতে কেয়া আমাকে দেখে শো অবস্থায় উল্টো দিকে ফিরে গেল। কয়েকবার কেয়া কেয়া বলে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি বিছানার পাশে বসে ওর গায়ে হাত দিয়ে বললাম, কি ব্যাপার, তুমি আমার কথা শুনেও কোনো উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে, শরীর খারাপ? আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, কারো কি মনে নেই সকালে আমার সাথে কেউ ঝগড়া করেছিল? আমি বুঝতে পারলাম কেয়া এখনো আমার উপরে অভিমান করে আছে, কিন্তু আমি তো আজ ভীষণ উত্তেজিত। যেই ভিডিও দেখেছি তাতে কি আর শরণাপন্ন না হয়ে উপায় কি? আবার কেয়াকে যদি বেশি তোষামত করি তাহলে তো হেরে গেলাম। দেখি রাতে কি হয়। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হতে কানের কাছে ভেসে আসলো কান্নার শব্দ। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, কান্না করছে কে? ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই দেখলাম আমার একমাত্র শালিকা সাদিয়া কেয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি জানতে চাইলাম, কি ব্যাপার, তুমি এই সময় কোত্থেকে আসলে আর এইভাবে কান্না করছো কেন? আর সাদিয়ার কান্না যেন আরো বেড়ে গেল। কেয়া বলল, সাজি তোকে বাসা থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? ওর তো শুধু একটাই দোষ, তা হচ্ছে মুখে মুখে কথা বলা। আমি মুচকি হেসে বললাম, এটা তো তোমাদের বংশগত সমস্যা, আর সাজিদ জেনে শুনেই তো ওকে বিয়ে করেছিল, তাহলে এখন আবার বাসা থেকে বের করে দিল কেন? কেয়া রাগান্বিত হয়ে বলল, সুযোগ পেলে খোঁচা মেরে কথা বলার স্বভাবটা তোমার গেল না। আমি খোঁচা মেরে কথা বলি তা না হয় মেনে নিলাম, কিন্তু তোমরা দু বোন দুই জামাইকে যে উঠতে বসতে খোঁচা মেরে কথা বলো, তখন কি আমাদের গায়ে লাগে না? সাদিয়া বলল, ভাইয়া আমার এই বিপদের সময় তোমরা নিজেরাই ঝগড়াঝাটি শুরু করে দিলে, তাহলে তোমাদের কাছে এসে আমার লাভ কি হলো? আব্বু আম্মুর কাছে যাওয়াই উচিত ছিল। আচ্ছা হয়েছে হয়েছে, কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা পরে ভাবা যাবে। এখন কান্না থামিয়ে বাসার ভেতর যেয়ে ফ্রেশ হয়ে নাও। সাজিদের রাগ থেমে গেলে ও তোমাকে নিজেই নিতে আসবে। কেয়া, ওকে নিয়ে বাসার ভেতরে যাও, কিছু খেতে দাও। সাদিয়াকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। আস্তে করে কেয়ার পাশে শুয়ে পড়লাম। খুব আদর করতে ইচ্ছে করছে, কিন্তু ওকে ভয়ে কিছু বলতেও পারছি না। কি করি হঠাৎ চেঁচিয়ে বললাম, ঝগড়া করেছো ভালো কথা, খবরদার যদি আমায় টাচ করেছো তো। কথাটা বলতেই পাশে শুয়ে থাকা স্ত্রী সাপের মতো ফোঁস করে উঠে বলল, গা লাগালে কি করবে, লাগিয়েই দেখো কি অবস্থা করি। স্ত্রী আমার পেটে হাত রেখে বলল, এই যে টাচ করলাম, কি করবে করো। পেটে টাচ করা তো নর্মাল ব্যাপার, কাছে ঘেসে শুবে না। সঙ্গে সঙ্গে স্ত্রী গা ঘেসে শুলো। আমার তো সেই লাগছে। ওর ভাব নিয়ে বললাম, আমি এখনো সাবধান করছি, নিজের ভালো চাইলে আমাকে জড়িয়ে ধরবে না। কে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে মনে আমি মহা খুশি, এই তো ওষুধে কাজ হচ্ছে। আবার ভাব নিয়ে বললাম, তুমি আমার স্ত্রী, সেজন্য এই অপরাধটা ক্ষমা করে দিলাম। আর একটা কারণ হলো, বাবা মা যদি শোনে তুমি আমাকে জড়িয়ে ধরেছো, সেজন্যই তোমার নাক ফাটিয়ে দিচ্ছি, তাহলে উল্টো আমাকেই মারবে। আবার সাবধান করছি, আদর করার কথা মাথায় আনবে না, তাহলে আজ ফাটাফাটি হয়ে যাবে। আমায় তো চেনোনি এখনো। কে আর আগে গিজগিজ করতে করতে আমার ঠোঁটে গাঢ় একটা চুমু খেলো। অতপর যা হবার তাই হলো। দুজন দুজনাকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম প্রেমের সাগরে। সকালবেলা অফিসে যাওয়ার আগে নাস্তার টেবিলে বসলাম নাস্তা খেতে। আমি কেয়াকে বললাম, সাদিয়াকে ডাকো, একসাথে নাস্তা খায়। কেয়া বলল, এখনো ঘুমোচ্ছে। আমি মুচকি হেসে বললাম, কাল রাতের কান্না দেখে তো আমি ভয় পেয়েছিলাম, এত সকালে কি শোকতাপ দূর হয়ে গেল? তুমি উল্টোপাল্টা একটা কথাও বলবে না, চুপচাপ নাস্তা খেয়ে অফিসে যাও। অফিস শেষে সাজিদের সাথে দেখা করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করো। আমি নাস্তা মুখে দিয়ে মুচকি মুচকি হাসছি। কে বলল, আমি জানি তুমি কেন হাসছো, মনের মধ্যে সবসময় শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে, তাই না? আমি চুপচাপ নাস্তা খেয়ে যাচ্ছি। কে আর কোনো কথার উত্তর দিলাম না। অনেক সময় হলো আমার অফিসে এসেছে, আমার সামনে চেয়ারে বসে মাথা নিচু করে আছে। আমি জানতে চাইলাম, কি ব্যাপার, কথা বলছো না কেন? কি কারণে তোমাদের মধ্যে মনোমালিন্য? ভাইয়া, আমাদের বিয়েটা আপনি দিয়েছেন, আপনার কাছে মিথ্যে কথা বলবো না। সাদিয়া শুধু আমার সাথে না, ইদানিংকাল আমার মা বাবার সাথেও খারাপ আচরণ করে, তাই বাধ্য হয়ে বলেছি তুমি বাসা থেকে বের হয়ে যাও, কিন্তু ওকে ছাড়া তো আমার থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই সকাল সকাল আপনার কাছে ছুটে এসেছি। এমন সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো। আমি কলটা রিসিভ করতে কেয়ার কণ্ঠ কানে ভেসে আসলো। মনে হচ্ছে কে যেন চেঁচামেচি করছে। কেয়া বারবার বলছে, এই শুনতে পাচ্ছ তুমি? আমি বললাম, আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুমি আছো কোথায়? এত এত চেঁচামেচি কিসের? আম্মা এসেছে, সাদিয়াকে মারধর করছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কেন মারধর করছে? সাদিয়া নাকি ও শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার
করেছে। সাদিয়া শ্বশুর আম্মাকে ফোন করে কথা বলেছে। আচ্ছা আমি আসছি, তুমি মারামারি বন্ধ করো। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? সমস্যা তো তোমরা দুজন বাঁধিয়েছো, এখন সমাধান তো আমাকেই করতে হবে। চলো বাসায় চলো। আমরা দুজন বাসার দিকে রওনা দিলাম। তোমার লাইফে পেয়ে এই মেয়েগুলো আজ মাথায় উঠেছে। চুপ করো তুমি, যা বোঝো না তা নিয়ে কথা বলতে আসবে না। তুমিও তো কখনো মেয়েদের শাসন করনি। এমন সময় আমি আর সাজিদ ড্রয়িং রুমের ভেতরে ঢুকলাম। সাজিদকে সাথে নিয়ে এসেছি দেখে সবাই অবাক হয়ে গেল। আমি সালাম দিয়ে বললাম, আম্মা কথাটা কিন্তু ঠিক বলেছেন। আব্বা আসলে এত বেশি কিছু বোঝে না, বুঝলে আর আপনাকে বিয়ে করতো না। আমার শাশুড়ি বলল, বাবা তুমি এসব কি কথা বলছো? আম্মা যেটা সত্য সেটাই বলছি। আব্বা তার মেয়েদের কখনোই শাসন করেনি, আর আপনার সাথে সংসার জীবনের শুরু থেকেও আপনাকে শাসন করেনি। কেয়া চোখ গরম করে বলল, জাকির তোমার মুখে যা আসছে তুমি তা আমাকে বলছো, আর একটা বাজে কথা তুমি আম্মাকে বলবে না। সাজিদ বলল, ভাই একটাও বাজে কথা বলেনি, যা বলেছে সত্যি কথা বলেছে আপু। আমার ব্যবহার দেখে দেখেই আপনারা দুজন ছোটবেলা থেকেই শিখেছেন স্বামীর সাথে কিভাবে দুর্ব্যবহার করতে হয়। আব্বা নরম মানুষ, তাই আম্মাকে কখনোই শাসন করেনি। আম্মার ব্যবহার দেখে দেখেই আমরা বর্তমান যুগের ছেলে আপনাদের অন্যায় সহ্য করতে পারি না বলেই মাঝে মাঝে আপনাদের সাথে দুর্ব্যবহার করতে হয়, সংসারে অশান্তি সৃষ্টি হয়। আমার শ্বশুর রমজান আলী বলল, আমার দুই মেয়ের জামাই ঠিক কথাই বলেছে। আমি তোমার সাথে ভালো ব্যবহার করেছি সারাটা জীবন, খারাপ আচরণ করেছো সারাটা জীবন, খারাপ আচরণ করেছো, আর তোমার খারাপ আচরণ দেখেই মেয়েরা এগুলো শিখেছে। আজ থেকে আর তা হবে না, আমার সাথে চোখ নামিয়ে সব সময় কথা বলবে। আর তোরা যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই জামাইয়ের সাথে কখনোই খারাপ আচরণ করতে পারবি না। সাদিয়া বলল, আব্বু আসলে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, আর কখনোই তোমার কথার অবাধ্য হব না। কেয়া বলল, আমারও ভুল হয়েছে, আমিও ক্ষমা চাইছি। প্রিয় ভিউয়ার্স, সংসার সুখে হয় রমণীর গুণে, আর সংসারের ধ্বংস হয় কিন্তু রমণীরই কারণে। সুন্দর ব্যবহার দিয়ে যেমন সংসারটাকে সুখী করা যায়, তেমনি দুর্ব্যবহার খারাপ আচরণ একটা সংসার ধ্বংসের কারণ হতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।